দেশব্যাপী 5 দিনের হরতালের ডাক দিয়েছে জামাত এনসিপি জোট। এমন একটি ভুয়া ফটোকার্ড মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিভ্রান্তিতে পড়েন অসংখ্য মানুষ। পরে ফ্যাক্ট চেক হলো এবং জানা গেল ভিন্ন একটি ছবির ওপর গণমাধ্যমের ফটোকার্ড সম্পাদনা করেই এই অপপ্রচার ছড়ানো হয়েছে। সেই বিভ্রান্তি কাটতে না কাটতেই একটি ব্যঙ্গাত্মক পেজের বিনোদনধর্মী ফটোকার্ডকে সত্য দাবি করে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টার নামেও ছড়িয়ে দেওয়া হয়েছে আরেকটি গুজব। আর শেষ পর্যন্ত বিভ্রান্তি আরও তীব্র হয় যখন ভারতীয় একাধিক গণমাধ্যমে বাংলাদেশে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার একটি বানোয়াট দাবি ছড়িয়ে দেওয়া হয়। দর্শক চলুন শুরুতে আমরা ফ্যাক্ট চেকগুলো দেখে নিই। জামায়াত এনসিপির ডাক 5 দিনের হরতাল, এমন শিরোনামে আরটিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ বানোয়াট। মূলত এটি আরটিভির প্রকাশিত কোনো ফটোকার্ডই নয়, বরং রোহিঙ্গাবাহী নৌকাডুবি সংক্রান্ত আরটিভির একটি আসল ফটোকার্ড সম্পাদনা করে এই ভুয়া শিরোনাম বসানো হয়েছে। পাশাপাশি যুগান্তরের একটি পুরনো ছবি সম্পাদনা করে নাহিদ ইসলাম ও নাসির উদ্দিন পাটোয়ারির ছবি সংযোজন করা হয়েছে। ওদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি দামে তেল গ্যাস কিনলেও সেই টাকা বাংলাদেশেই থাকছে, এমন একটি মন্তব্য ছড়িয়ে ব্যাপক বিভ্রান্তি তৈরি করা হয় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমানের নামে। তবে অনুসন্ধানে দেখা যায় তিনি এমন কোনো মন্তব্যই করেননি এবং দাবিটির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণও নেই। গুপ্ত টিভি নামের একটি ব্যঙ্গাত্মক পেজের বিনোদনধর্মী ফটোকার্ডকে সত্য দাবি করে মিথ্যা এই দাবিটি প্রচার করা হয়েছে। আবার ভারতীয় একাধিক গণমাধ্যমে দাবি করা হয়েছে বর্তমান সরকার নাকি জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে। পরে যাচাই করে দেখা যায় এটি সাম্প্রতিক কোনো সিদ্ধান্তই নয়। 2024 সালের 1 আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকার জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল, কিন্তু পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার ওই বছরের 28 আগস্ট সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। পুরনো ঘটনাকে নতুন দাবি হিসেবে প্রচার করে এই বিভ্রান্তি ছড়ানো হয়েছে। গুজব এখানেই শেষ নয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়ো থেকে বাঘ উদ্ধারের সময় উদ্ধারকারীরা কুয়োতে পড়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি যখন বাস্তব ঘটনার দাবিতে ব্যাপকভাবে প্রচারিত হয়, তখন ভিডিওটি নিয়ে সাধারণ মানুষের মাঝে বেশ কৌতূহল তৈরি হয়। অনেকেই আবার ঘটনাটিকে ঘিরে হাস্যরসাত্মকভাবে প্রতিক্রিয়াও জানায়। কিন্তু এটি কোনো বাস্তব ঘটনার নয়, একটি এআই নির্মাতার প্রকাশ করা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ভিডিওকে বাস্তব উদ্ধার অভিযানের দৃশ্য বলে প্রচার করা হয়। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেই ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। শায়ক দাস, ৭১। প্রতিবেদনটা দেখে নিলাম এবং ফ্যাক্ট চেক সম্বন্ধে একটা ধারণা আমরা পেয়ে গেলাম এবং এগিয়ে জানিয়েছি। দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন, সরাসরি আলাপে যেতে চাই। জনাব আব্বাস ফারুক, আপনার সঙ্গে আলাপে যাওয়ার আগে একটু ফ্যাক্ট চেকগুলো সম্বন্ধে একটা ধারণা নিয়ে আসি, প্যাটার্ন সম্বন্ধে তানভীর মাহতাব আবিরের কাছ থেকে। আবির, অনেকদিন পর কথা হচ্ছে আপনার সঙ্গে এবং প্রতিনিয়ত আপনাদের ফ্যাক্ট চেকগুলো আমরা ফলো করছি, সেগুলোর মধ্যে সবচেয়ে সংবেদনশীলগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু দিন শেষে আমরা প্যাটার্ন সম্বন্ধেও জানতে চাই, ঠিক এই মুহূর্তে কোন ধরনের অপতথ্যগুলো সবচেয়ে বেশি দেখছেন, রাজনৈতিক নাকি অন্যান্য অঙ্গনে? আরেকটা মাথা ব্যথার কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যঙ্গাত্মক পেজের ফটোকার্ডগুলোকে সত্য দাবি করা হচ্ছে। একটু বলবেন আপনাদের অ্যানালাইসিস কি বলে? ধন্যবাদ আপনাকে। একটা ঘটনাবহুল মাস হচ্ছে আমরা পার করে এসেছি, জুলাই মাস। অনেকগুলো ইভেন্ট ছিল দেশের বাইরে বলেন, ক্রীড়া বলেন, রাজনীতি বলেন। তো আমরা আগস্টকে নিয়ে ধারণা করেছিলাম যে যেহেতু 2024-এর পর 2 বছর পূর্তি হচ্ছে এবার, এবং ওটাকে কেন্দ্র করে আসলে জুলাই পুরো মাস জুড়ে আমরা জুলাইকে কেন্দ্রিক অপতথ্যগুলো ট্র্যাক করছিলাম এবং সেখানে দেখা যাচ্ছিল যে পুরোনো ঘটনাগুলোকে আবার সামনে আনা হচ্ছে এবং বিতর্কিত যে ঘটনাগুলো ছিল, যেগুলো আমরা আগেই ডিবাঙ্ক করে রেখেছি, সেগুলোকে আবার আনা হচ্ছে। তো একই ধারাবাহিকতা আগস্টের এই শুরু থেকে এখনো দেখছি আমরা, এবং রাজনৈতিক অনেক ঘটনা প্রবাহ এখন চলছে। আবার এর সাথে যুক্ত হচ্ছে যে জ্বালানি এবং বিদ্যুৎ গ্যাস দুটোরই সংকটের যে সময়টা আমরা পার করছি এখন। তো এই বিষয়গুলো নিয়ে আসলে অপতথ্যগুলো এখন চলছে। আপনি যেটা বললেন যে সার্কাজম পেজের বিষয়টা,
সার্কাজম পেজটা এখন এমন হয়ে গেছে যে তারা যে কোনো ইস্যুকে পারে না, বিশেষ করে রাজনৈতিক ইস্যুগুলো আমরা মনে করে দেখছি যে নিবিড়ভাবে পর্যবেক্ষণ ইস্যু ক্রিয়েট করার চেষ্টা, গুলোকে এভাবে অপতথ্য ছড়াতে দেখি না। এটা থেকে আমাদের একটা ক্লিয়ার একটা ধারণা জন্মে গেছে যে আসলে সার্কাজম পেজগুলো আসলে গোষ্ঠীবদ্ধ একটা প্রচারণার উদ্দেশ্যে এই কাজগুলো তারা করে, এবং এটা অবশ্যই রাজনৈতিক মতাদর্শের দিক থেকেই তারা এই জিনিসগুলো করে। এবং এখন যে জ্বালানির যে সংকটটা চলছে, এবং এই সংকটকে পুঁজি করেও আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর নামে বা বিভিন্ন মন্ত্রীবর্গের নামে গত কয়েকদিনে অসংখ্য অপতথ্য ছড়িয়েছে, এবং সেগুলোর একটা বড় অংশ এসছে এই সার্কাজম পেজগুলো থেকে। এবং এই জিনিসগুলো এতটা ভয়াবহ যে আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলোকেও আসলে প্রেস রিলিজ দিয়ে বলতে হচ্ছে যে তারা তাদের এই নেতা কর্মীরা এই ধরনের মন্তব্যগুলো করেননি। গতকালকে দেখলাম বিএনপির রুহুল কবির রিজভির নামে একটা অপতথ্য ছড়ায়, এবং বিএনপির পক্ষ থেকে প্রেস রিলিজ দেওয়া হয়েছে তিনি এমন মন্তব্য করেননি। তো আসলে এই জিনিসগুলো আসলে জাতীয় রাজনীতির জন্য একটা বড় হুমকি যে সার্কাজম পেজগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি, এবং এই গুরুত্বটা দেওয়ার কারণ হচ্ছে যে এরা কম সময় ভাইরাল হয়ে যাচ্ছে বিষয়গুলো, এবং অনেক দায়িত্বশীল। বুঝতে পারছি। আমি একটু পরে যখন আপনার কাছে আসব তখন প্ল্যাটফর্মগুলো নিয়ে একটু কথা বলতে চাই যে কোন কোন প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি অপতথ্য ছড়াচ্ছে। আমরা এতদিন ধরে ফেসবুক বলতাম, কিন্তু ফেসবুকের পর পাল্লা দিয়ে আমরা ইনস্টাগ্রামের কথা শুনতে পাচ্ছি, থ্রেডসের কথা শুনতে পাচ্ছি। ওটা নিয়ে কথা হবে নিশ্চয়ই আপনার সঙ্গে। জনাব আব্বাস ফারুক, আপনি শুনলেন, এর আগেও আপনার সঙ্গে এগুলো নিয়ে কথা বলেছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে গুজবের একটা বাণিজ্যিকরণ শুরু হয়ে গেছে। অর্থাৎ গুজব ছড়ালে রিচ বেশি হয়, টাকা বেশি আসে, এরকম জায়গা থেকেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যঙ্গাত্মক পেজগুলো এখন রমরমা ব্যবসা করছে। একে তো আমরা মাথা ব্যথা খুবই করছে আমাদের, কারণ মানে সরকার থেকে শুরু করে সব কিছুই মানুষকে ভিক্টিমাইজ করা হচ্ছে অপতথ্য দিয়ে। অন্যদিকে আমরা ব্যঙ্গাত্মক পেজ থেকেও দেখতে পাচ্ছি। ঝুঁকির পরিমাপটা একটু করবেন, আসলে কি ধরনের ঝুঁকি তৈরি করছে এটা? জি ধন্যবাদ রাকিব। আপনি আজকে যে ফেক নিউজ গুলো দেখালেন, দেখবেন এখানে মানে কি বাদ আছে। এখানে রাজনৈতিক দল বলেন, এখানে হলো ধর্মীয় ইয়া বলেন, এখানে আভ্যন্তরীণ বলেন, এখানে বৈদেশিক বলেন, সবকিছু চলে এসেছে। তার মানে এমন একটা পর্যায়ে এটা চলে গেছে, এখনই যদি সরকার এটা লাগাম টেনে না ধরেন, জাতীয় মানে মহা সমস্যা আকারে এটা যদি না ধরে গভর্নমেন্ট, তাহলে এটা দেখবে যে এটাতে কোথায় যাবে, এটা বলে যাবে না, কোথায় নিয়ে যাবে। কারণ আমরা সব জায়গায়, এটা শুধু যে ফান করা না, আমরা সব দিক দিয়েই পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, অর্থনৈতিক ভাবে, আভ্যন্তরীণ রাজনৈতিক বলেন, বৈদেশিক সব কিছুতেই এই ফেক নিউজটা টাচ করতেছে। সকালবেলা উঠে দেখে যে একজন মারা গেছে, বিকালে আবার শুনতেছে সে জেগে আছে। এরকম হাজার হাজার, প্রধানমন্ত্রীকে পর্যন্ত ছাড়ছে না, দেশের সর্বোচ্চ যে যিনি আছেন তাকে পর্যন্ত ছাড়ছে না এই ফেক নিউজ গুলা। তার মানে এখনই বর্তমানে এটা এখন এইটাকে নির্মূল করার একটা সময়। এখানে ওই যে উনি যে তানভীর যেটা বলেন, ওনারা তো বাংলাদেশের দুটা কোম্পানি এটা নিয়ে কাজ করে, একটা রিভার স্ক্যানার, একটা হলো বাংলা ফ্যাক্ট। হ্যাঁ, বাংলা ফ্যাক্টটা হলো পিআইবি থেকে যেটা করে। তো কিন্তু যখন এই দুটার সাথে এই দুটা এবং গভর্নমেন্টের যে এজেন্সি গুলা, ওরা কোনো মতে কাজ করছে ওনারা, কিন্তু এটার যে শিকড় চলে যাচ্ছে ভিতরে, এটা যে ক্যান্সারের মতো ছড়িয়ে যাচ্ছে। এখানে সর্বদলীয় একটা মানে যদি কমিটি না করা হয় এবং সবাইকে নিয়ে যদি এটা কাজ করা না হয়, এটা ভবিষ্যতে যে কোথায় নিয়ে যাবে সেটা মানে দেখুন, আমাদের যদি আইনের মধ্যে কোনো গলদ থাকে, আইনের মধ্যে আসলে যদি আমলাতান্ত্রিক কোনো বিষয় থাকে, কমিটি তৈরি করে কি লাভ হবে? না, আপনি আইন তো আইনের গতিতেই চলবে, আইন তো আছেই, আইন তো অনেক কিছু আইন আছে, বাট কিন্তু সেটা তো যেহেতু এটা এমন একটা সমস্যা হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ। এখানে সংসদে উঠায় একটা কমিটি সর্বদলীয়, যে আপনি কিছুক্ষণ আগে বললেন, এনসিপি কে নিয়ে করছে, বিএনপি কে নিয়ে করছে, জামাতকে নিয়ে করছে, XYZ কে নিয়ে করছে, তার মানে কাউকে ছাড়ছে না। তো এখন সবাই এটা ভুক্তভোগী, এমন না যে শুধু আমাকে নিয়ে করছে আপনি বেঁচে যাচ্ছেন, এটা এমন তো না, এখানে সবাইকে নিয়ে করছে। তো এখন এই সবাই সময় এসেছে যে এখানে রাজনৈতিক ভাবে যদি একটা শক্ত প্ল্যাটফর্ম তৈরি করা যায়, সেখানে এই আপনাদের মিডিয়া বলেন, এই যে কোম্পানিগুলো ওনারা সুন্দর কাজ করছে, কিন্তু মানে দুইটা কোম্পানির পক্ষে এতগুলো ফেক নিউজ করে কিভাবে করা সম্ভব। তারপরে যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা কাজ করছে, তারা কিভাবে কাজ করছে, আপনি দেখছেন যে কয়টা দোষীকে তারা শাস্তি দিতে পেরেছে। এখনো পর্যন্ত আমরা মানে দৃষ্টান্ত স্থাপন করেছে, জনগণের মধ্যে ভয় তৈরি হবে বা তৈরি হবে যে এটা করলে এটা শাস্তি হবে, জনগণের মধ্যে কোনো ফিলিংস, কতটা সচেতনমূলক
প্রচারণা আপনারা চালিয়েছেন। আপনারা এই নিউজের, আমি আজকে কয়েকবার আসলাম, কয়েকদিন আসলাম আপনার নিউজে, বা তাছাড়া অন্যান্য টিভি চ্যানেল বলেন বা আপনারা ধারাবাহিকভাবে এই ফেক নিউজের উপর কি আপনারা কোনো কিছু করেছেন এখন পর্যন্ত গভর্নমেন্ট থেকে বা আপনাদের কাছ থেকেও বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এরকম কোনো আমরা পাই নাই যে জনগণ স্বস্তি হোক যে না কোন সরকার বা অন্য কেউ এই ফেক নিউজের উপর কাজ করছে এবং তারা এই কঠোরভাবে এটা দমন করবে? আমি আরো কিছু বিষয় রয়েছে সেগুলো নিয়ে ফিরবো, কিন্তু যে পয়েন্টটা আপনি বললেন সেখানে একটু তানভীর মাহতাব একটা পয়েন্ট একটু বলবেন। মানে আমরা তো এই আয়োজনটা করছি আজ 1.5 বছর 2 বছরের মতো, কিন্তু আপনারা রিউমার স্ক্যানার দীর্ঘ সময় ধরে তো কাজ করছেন। আপনারা কি দেখেছেন আপনাদের কোনো ফ্যাক্ট চেকের পর অপরাধীকে চিহ্নিত করে ধরা পড়েছে এবং তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হয়েছে, এমন কোনো দৃষ্টান্ত কি আছে? আমরা আসলে 1.5-2 বছর ধরে এই ফেক নিউজ স্ক্যানার করছি এবং শুরু থেকে আপনি ছিলেন আমাদের সঙ্গে, এবং এখন পর্যন্ত আমরা আসলে আমাদের ফ্যাক্ট চেক তুলে ধরার মাধ্যমে অপরাধীকে চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার যে জার্নি সেটা আমরা দেখিনি। আপনারা তো আরো আগে থেকে ফ্যাক্ট চেক করছেন, আপনাদের আসলে এরকম কোনো দৃষ্টান্ত হাজির করতে পেরেছেন কিনা, খুব একটা আছে কিনা আসলে? মানে অপরাধী শনাক্ত হয়ে গ্রেপ্তার হয়েছে এমন কোনো উদাহরণ আছে কিনা? শুধু গ্রেপ্তার না, শাস্তি নিশ্চিত হয়েছে। জি, অন্তত একটা দৃষ্টান্ত আরো 10টা অপতথ্য তৈরি করার ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে, সেই অর্থে জানতে চাওয়া আর কি। জি, আচ্ছা, বাংলাদেশ হচ্ছে গুজব তো প্রতিনিয়ত ছড়ায়, এখন ব্যবস্থাটা সে তুলনায় খুবই কম। আমরা হয়তো যদি বলি যে 0.10%, তাও অনেক বেশি বলা হবে। তো এই ক্ষেত্রে আমার যতটুকু মনে পড়ে আমরা আসলে ভুয়া নিয়োগ নিয়ে একটা কাজ করেছিলাম, এবং সেই ক্ষেত্রে একটা মামলা হয়েছিল এবং এটা সিলেটের ওইদিকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল আমার যতটুকু মনে পড়ে। এরপরে অনেকে অনেক ব্যবস্থা নিয়েছে এবং সেই অনুযায়ী শেষ পর্যন্ত শাস্তি হয়েছে এমন আমার মনে পড়ছে না। কারণ বাংলাদেশে আমি যেটা আগেও বলেছি যে অনেকেই হচ্ছে দীর্ঘসূত্রিতার কারণে, আইনে দীর্ঘসূত্রিতার কারণে আসলে ব্যবস্থা নিতে অনীহা প্রকাশ করে এবং মাসের পর মাস চলে যায় এগুলো নিষ্পত্তি হতে। এজন্য কেউ আসলে আগ্রহ পায় না গুজবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আচ্ছা, আর ছোট করে দুটো বিষয় একটু জানবো। প্রথম কথা হচ্ছে এখন ক্রস বর্ডার অপতথ্যগুলো, অর্থাৎ দেশের বাইরে থেকে অপতথ্যগুলো ছড়াচ্ছে, এরকম হারটা কি আগের চাইতে কমেছে নাকি আগের মতোই আছে? আবির, জি, আরেকবার একটু রিপিট করবেন? ক্রস বর্ডার যে সমস্ত অপতথ্যগুলো ছড়ায়, আমরা কয়েকটা চরিত্রকে চিনি যে দেশের বাইরে বসে অপতথ্যগুলো ক্রমাগত ছড়াচ্ছে এবং বিভিন্ন ফ্যাক্ট চেকগুলোতে দেখা যায় যে এগুলো আসলে দেশের বাইরে থেকে ছড়াচ্ছে। এই গল্পগুলো কি কমেছে আগের চাইতে নাকি আগের মতোই আছে? ক্রস বর্ডারের ক্ষেত্রে আমরা যদি বলি যে দুটো বিষয় এখানে থাকে, একটা হচ্ছে বাংলাদেশি যারা দেশের বাইরে থেকে চালাচ্ছে, এই ক্ষেত্রে এটা কিছুটা কমেছে। এটা ইস্যু ভিত্তিক হলে বাড়ে, বিভিন্ন ইস্যু ভিত্তিক ঘটনা বা রাজনৈতিক বিভিন্ন ঘটনার প্রভাব সবসময় একরকম থাকে না। আমরা যখন দেখি যে রাজনৈতিক উত্তাল একটা পরিস্থিতি থাকে তখন এই জিনিসগুলো আবার বাড়ে। আরেকটা যেটা আমি বললাম যে পুরোপুরি বিদেশি, যেমন ভারতীয় একটা ইনফ্লুয়েন্স থাকে বা দক্ষিণ এশিয়া একটা ইনফ্লুয়েন্স থাকে, এই ইনফ্লুয়েন্সটা এখন কিছুটা কম। কমিউনাল প্রপাগান্ডা এর ভিতরে একটা, এটা একটু এখন কম। তবে আমরা আশঙ্কা করছি যে ধরেন সামনের দিকে হয়তো পূজা বা এই ধরনের উৎসবগুলো আছে, তখন হয়তো এই জিনিসগুলো আবার একটু মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এই আশঙ্কাটা আছে। আচ্ছা, মানে ইস্যু ভিত্তিক গুজব যেগুলো আমরা বলে থাকি। যেটা আব্বাস ফারুক, আপনি শুনলেন পুরো স্ট্যাটাসটা আপনার চোখের সামনে এবং আপনি দেখেছেন। একটা বিষয় একটু বলবেন, মানে আমরা এখন সাইবার নিরাপত্তা অধ্যাদেশ 2026 দেখতে পাচ্ছি এবং সেখানে আগের মতো চাইলেই যে কেউ সাইবার মামলা দিয়ে অন্যকে ফাঁসি দিতে পারবে না, এরকম ব্যাপারটা মাথায় রেখে আসলে অধ্যাদেশটা তৈরি করা হয়েছে। এতে করে অনেকে যেটা বলছেন যে এখানে যেহেতু চাইলেই মামলা করা যাচ্ছে না, সত্যিকারের ভিকটিমও আসলে ওইভাবে মামলা করতে পারছে না, কিছুটা হয়রানির শিকার হচ্ছেন বা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এই জায়গাটাতে আপনার আলাদা করে কোনো অবজারভেশন আছে কিনা? জি, দেখেন রাকিব, আমি বারবার বলছি এটা এখন হচ্ছিল দেশের একটা সবচেয়ে বড় জাতীয় সমস্যা। জি, এখানে প্রধানমন্ত্রী ভিকটিম হচ্ছে, ওনার পরিবার ভিকটিম হচ্ছে, এখানে রাষ্ট্রপতি ভিকটিম হচ্ছে, এখানে আপনি ভিকটিম হচ্ছেন, এখানে আমি ভিকটিম হচ্ছি, এখানে যারা নাটক করে, সিনেমা করে, প্লেয়ার থেকে শুরু করে একটা কাজের মানে বোয়া পর্যন্ত শুরু করে কে ভিকটিম হচ্ছেন আপনি বলেন? কাজেই এমন কোন লোক নাই ভিকটিমাইজ হচ্ছে, সেটা সব দিক থেকে হচ্ছে ইয়াতে। কাজে এইটা আপনার এরকম আইন দিয়ে এটা স্পেশাল একটা অর্ডিন্যান্স ইয়ে করে কোনো রকম, এবং প্রত্যেকটা দল এটা সর্বদলীয় একটা নিয়ে একসাথে করে সবাইকে মিলে কাজ করা ছাড়া শুধু আইন দিয়ে, বাংলাদেশে অনেক আইন আছে, শুধু আইন দিয়ে এই মানে গুরুত্বপূর্ণ সমস্যাটাকে আপনি সমাধান করতে পারবেন না। এখানে আপনার অবশ্যই একটা সর্বদা একটা কমিটি করা লাগবে এবং
তড়িৎ, এই যে উনি যেটা বললেন, উনি অনেক চিন্তা করে বললেন, সেই সিলেটে নিয়ে গেলেন। সিলেটে নিয়ে যা বললেন যে একটা ধরছিলাম অমুকখানে একটা দিয়ে হইতো, তারপর আগে প্রতিদিন আপনি নিজে দেখেন কতগুলো ফেক নিউজ বাড়াচ্ছে। এখন একটা বলতে উনি অনেক চিন্তা করে একটা নিউজের কথা বললো যেখানে হয়তো গ্রেপ্তার হয়েছে কিন্তু শাস্তি হয়নি বোধহয়, কিন্তু শাস্তি পর্যন্ত বলতে পারলেন না, শুধু গ্রেপ্তার হয়েছে বললেন। তো কাজেই আইন এবং এটার মধ্যে ফার ডিফারেন্স, ফলে যারা আমরা একটা ফাইন্ডিংস পেলাম আজকে আয়োজনের মধ্য দিয়ে যে একটা কমিটি করার পরামর্শ আপনি দিচ্ছেন। 1 মিনিটের মধ্যে যদি একটা ছোট্ট একটু বিষয় বলে দেন, ভিকটিম সাপোর্ট, অর্থাৎ অনেকে সুইসাইডও করে ফেলেন কিংবা সুইসাইডের অ্যাটেম্পও নেন, আমরা শুধু সেই ভিকটিমের খবরটা জানি না যারা অপতথ্যের শিকার হচ্ছেন। কি বলবেন আসলে এই জায়গাটাতে তো নজর দেওয়া দরকার? জি অবশ্যই প্রত্যেকটা, এই জন্যই বললাম যে একটা যদি করা যায় তাহলে আপনার ভিকটিমের অবস্থা কি প্রিভেনশন নেওয়া দরকার, এই যে যারা এটা নিয়ে কাজ ফেক নিউজ নিয়ে কাজ করছে তাদের সাথে আপনার এই যে আইন শৃঙ্খলা বাহিনী, বিটিআরসি এবং আরো কিছু সুশীল সমাজ যারা এটা নিয়ে টেকনিক্যাল বুয়েটের ইঞ্জিনিয়ার নিয়ে সবাইকে নিয়ে যদি একটা কাজ করে, এটা বললাম তো এটা একটা মহা সমস্যা দেশের। এটা সবচেয়ে, এটা আপনি করোনা কেন, করোনার চেয়েও আমি মনে হয় এটা একটা বড় সমস্যা এই ফেক নিউজটা। এটা খুব দ্রুততার সাথে না করলে এটা দেখবেন আরো কোন পর্যায়ে নিয়ে যাবে এই দেশটাকে। অনেক ধন্যবাদ। আপনার এই পরামর্শটাই আর আপনার শেষ করলাম এবং অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আরো কথা হবে আপনার সঙ্গে। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন আলোচনা এতক্ষণ ফাইবার অ্যাট হোমের চিফ গভর্নমেন্ট রেগুলেটরি অ্যাফেয়ার্সের অফিসার আব্বাস ফারুক এবং রিমার স্ক্যানার সিনিয়র ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। এবং আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়ে, এবং আপনিও যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটা একটা স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv.com, এবং একই সঙ্গে ফেসবুকে যুক্ত হতে পারেন facebook/fake news scanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথে।